গ্রামের ফাঁকা রাস্তা, মানুষজনের চলাচল কম। রোশান আমার হাত ধরে মিনতি করছিল, দয়া করে আরেকবার ভাবো। ভাই প্রচণ্ড রাগে রোশানের হাত টেনে সরিয়ে দিল। আমিও রোশানকে সাবধান করলাম, আর একবার যদি আমাকে আটকাতে আসো বা পিছু নাও, তাহলে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করব। যেতে দাও প্লিজ। রোশান মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর ভাই বাজারে এসে পৌঁছালাম। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে শহরে গিয়ে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে। ভাই এক বোতল পানি এনে দিয়ে বলল, মুখ ধুয়ে নে। চোখের পানি মুছতে মুছতে ওড়না জামা সব ভিজে গেছে আমার। মুখ ফোলা, তাও শুক্রিয়া। এত বড় ধোঁকা খাওয়ার পরও আমি এখনও ঠিকঠাক আছি। চোখে মুখে পানি দিলাম, একটু পানি খেলাম। ভাই বলল, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নেই। আমি বললাম, না, আমার খাওয়ার ইচ্ছা নেই। তুমি খেয়ে নাও। 20 মিনিটের মতো কেটে গেল, কোনো বাস এলো না। ভাই তখন প্রাইভেট গাড়িতে যেতে চাইল। ড্রাইভারদের সঙ্গে কথা বলল, কিন্তু কেউ যেতে রাজি নয়। তারা বলে রাত 12টার কাছাকাছি, এত রাতে কেউ শহরে যাবে না, বাসও আর আসবে না। মহা বিপদে পড়ে গেলাম। চুপচাপ বসে থাকলাম। ভাইও চুপ করে বসে রইল। ভাবলাম, ওই বাড়িতে আর কোনোদিন ফিরব না। রোশানের সামনে আর কোনোদিন দাঁড়াবো না। প্রয়োজন হলে এ বাজারেই সারা রাত কাটিয়ে দেব। শেষ রাতে অনেক পথচারীরা আমাদের দেখে তাকাতে লাগলো। অনেকে বলল, এত রাতে এভাবে বাজারে থাকা ঠিক না, দিনকাল ভালো না। সত্যিই তো, অচেনা অচেনা একটা জায়গায় এভাবে বসে থাকতে অস্বস্তি লাগছে। ভয়ও করছে খানিকটা। কে জানে সামনে আর কি বিপদ অপেক্ষা করছে। সময়ের ওপর বিশ্বাস নেই এখন আর। হঠাৎ মনে পড়ল বাসে দেখা মেয়েটার কথা। অদ্ভুত লাগলো। মেয়েটা কি আগে থেকেই জানতো আমি বিপদে পড়ব? জেনে শুনে নাম্বার দিয়েছিল। সে যাই হোক, এখন নিজের নিরাপত্তা জরুরি। রাতটা কাটানো দরকার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম কল করি। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে নিভু নিভু কণ্ঠে উত্তর এলো, হ্যালো, কে? ইতস্ত করতে করতে বললাম, আমি। ওই যে সকালে বাসে দেখা হয়েছিল। মেয়েটা বুঝি লাফিয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি জি বলুন। এত রাতে কল? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ আপু, হয়েছে। স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে। রাগ করে চলে এসেছি। এখন বাস পাচ্ছি না। রাতটা কি আপনার বাসায় থাকা যাবে? কেন নয়, অবশ্যই। আপনার এখন কোথায় আছেন? কালীগঞ্জ বাজারে। একটু ওয়েট করুন, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, চলে আসবেন। স্বস্তির নিঃশ্বাস ফেলাম। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করার মতো মানুষ। 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছালাম মেয়েটার বাড়ি। পুরো বাড়িটির দেয়াল ঘেরা। বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। বাসে ওর নিকাব ছিল, তাই মুখ দেখা হয়নি। এখন দেখলাম ভীষণ মিষ্টি চেহারা। ঘরে ঢুকতে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এলো। চোখ ঘুরে দেখি উঠান জুড়ে নানা রকম ফুলের গাছ। বাহ, কি সুন্দর পরিবেশ! রুচিশীল মানুষ বটে। মেয়েটি বলল, ফ্রেশ হয়ে নিন আপনারা। ফ্রেশ হয়ে এসে দেখি ডাইনিং টেবিলে খাবার সাজানো। ম্লান হেসে বললাম, এসবের কি দরকার ছিল? চুপচাপ খেয়ে নিন। মুখ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া হয়নি। আমরা খেলাম। খুব ক্ষুধা পেয়েছিল। পেট ভরে খেলাম। মেয়েটা পাশে বসে নিজ হাতে তরকারি তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হলে ভাইকে এক রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। আমাকে বলল, আপনি চাইলে আলাদা রুম দেব, আবার চাইলে আমার সাথেও ঘুমাতে পারেন। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু কাউকে তো দেখলাম না। আপনি ছাড়া আর কেউ নেই? হেসে বলল, এটা আমার শ্বশুর বাড়ি। আমরা 4-5 জন থাকি। গতকাল সবাই বেড়াতে গেছে। এখন বাড়িতে আমি আর আমার ছেলে। ও বিবাহিত শুনে চমকালাম। তার উপর আবার ছেলেরও আছে। দেখেও কখনো ভাবিনি বিবাহিত। আমি জানি সারা রাত আমার ঘুম হবে না, কেঁদেই কেটে যাবে এই সারা রাত। তাই আমার সুবিধার জন্য তাকে বললাম, এক্সট্রা রুম থাকলে সেখানে আমাকে জায়গা দাও আপু। সে আমার কথা মতো তাই করলো। জায়গা গুছিয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আমি ডেকে বললাম, তোমাকে যে শুরু থেকে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে সেম বয়সের মনে হয়েছিল, তাই তুমি করে বলা। আর এখন মনে হচ্ছে তুমি আমার থেকে ছোটই হবে। সে হেসে বলল, না না, কোনো সমস্যা নাই। ভালো লাগলো তাকে। কি কেয়ারিং মেয়েটা। তবে আশ্চর্য লাগলো একটা ব্যাপার। এত রাতে তার বাড়িতে আসলাম। সে জানে স্বামীর সাথে রাগ করে এসেছি, তবুও একটা বারও প্রশ্ন করল না কি ঝামেলা বা কি হয়েছে যে এত রাতে চলে যেতে চাচ্ছিলাম। সামান্য কাজলের জন্য যার এত কৌতূহল,
এত বড় বিষয়ে তার কোনো কৌতূহল নেই। কেমন যেন বেমানান বিষয়টা। চিন্তা ভাবনা এক সাইডে দিয়ে চোখ বন্ধ করলাম। ঘুম আসে না। ব্যর্থ আমি। বারবার ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে। চোখ ভাসছে। কি করে মানুষ এভাবে ঠকায়, ঠকাতে পারে? আমার জীবনেই বা কেন এত কিছু ঘটছে? সব ভুল মানুষের ভরা জীবন। নিজেকে নিজের কাছে অসহ্য লাগতে লাগলো। মুখে কাপড় গুজে চিৎকার করতে লাগলাম। রোশানকে যদি শুধু বিয়ে করতাম তবে এমনটা লাগতো না। তাকে তো আমি ভালোবেসেছি, মায়ায় পড়েছি তার, যার কারণে ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। ফোন বেজে উঠল। রোশান কল করেছে। অনেক আগে থেকেই কল মেসেজ করেই যাচ্ছে সে। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কথা বলার, বরং কল দেখলে যন্ত্রণা বাড়ছে হুড়মুড় করে। তার নাম্বার ব্লক লিস্টে রাখলাম। নিজের সাথে যুদ্ধ করতে করতে এক নির্মম রাত পার করলাম আমি। অপেক্ষায় ছিলাম ফজর হওয়ার। একটু দিনের আলো ফুটতেই ভাইকে ডেকে তুললাম। মেয়েটা দেখে নাস্তা বানিয়ে হাজির। ফ্রেশ হয়ে খেলাম। বললাম, তুমি এত কষ্ট করছো কেন? আমরা বাহিরে নাস্তা করে নিতাম। সে মুচকি হাসি ছাড়া আর কিছু বলল না। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? নামটাই তো জানা হয়নি। জাকিয়া। সুন্দর নাম। আমরা বের হওয়ার সময় তার ছেলে উঠল ঘুম থেকে। কি কিউট ছেলেটা, কি সুন্দর করে হাঁটে। আমি একবার কোলে নিলাম তাকে, চুমু খাই। আসার সময় তার হাতে 2000 টাকা দিয়ে আসি। জাকিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসি। বলে আসি, তুমি আমার ওখানে একবার যাবে তোমার স্বামীকে নিয়ে, কেমন? বাস পেয়ে সকাল সকাল দ্রুত চলে আসি কাউন্টারে। টিকিট কাটার ঘন্টা দুয়েক পরে গাড়ি আসে। উঠে বসি। শরীর একদম ছেড়ে দিয়েছে। সিটে মাথা হেলিয়ে দিলাম। যত আগে বাড়ি গিয়ে পৌঁছাবো তত শান্তি পাবো, এমনটাই মনে হচ্ছে। মা, বাবা, বাড়ির সবাই কাল থেকে কল দিচ্ছে। তাদেরকে ভালো ভালো বলতেছি। ঝামেলা যে হচ্ছে সেটা আর শোনাচ্ছি না। লজ্জা লাগছে ভীষণ। কি করে বাড়ি গিয়ে সবাইকে ঘটে যাওয়া ঘটনা বলবো? আমার কপালটাই কেন এত খারাপ হতে গেল? মেসেজের টুংটাং শব্দে ফোনে চোখ বোলায়। জাকিয়ার নাম্বার থেকে মেসেজ, লম্বা লেখা। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। মেয়েটা আমাকে কি লিখতে পারে? সে লিখেছে, আপনি কি জানেন আমি রোশানের স্ত্রী, প্রথম স্ত্রী। আমি আপনার বিষয়ে জানতাম না। গতকালে জানি আপনার মুখে সব কথা। পরে ননদের থেকে এক প্রকার ব্ল্যাকমেল করে সব শুনি। খারাপ লাগা স্বাভাবিক। আমারও লাগছে। আমি গ্রাম্য মেয়ে, অত শিক্ষিত না। বাবাও তো বড়লোক না। ভাগ্য করে এমন বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই সংসার, এ বাড়িঘর সব আমার। হঠাৎ রোশানের অন্য বউ হাজির হলে আমি তার জন্য সব ছেড়ে দিতে পারি না। স্বার্থপর মেয়েরা অনেক আছে, যারা নিজের ভালো বোঝে। আমিও তাদের দলে। আমি আমার স্বামীকে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করব। আমি ছেড়ে দেব না তাকে। আমি তাবিজে বিশ্বাস করি। শীঘ্রই বড় হুজুর ধরে তাবিজ করে রোশানের মন থেকে আপনাকে ভুলাবো। আপনাকে মন থেকে মুছে ফেলব। আমার প্রতি আকৃষ্ট করাবো। আপনিও দূরে থাকবেন। কাছে আসতে চাইলে কষ্ট পাবেন, কিন্তু রোশানকে পাবেন না। মেসেজটা পড়ে থম মেরে গেলাম আমি। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মেয়েটা রোশানের বউ। তার বাড়িতে রাতে থেকেছি। সব জানতো মেয়েটা, অথচ কিছু বলেনি। কি ডেঞ্জারাস মেয়ে, কি খারাপ চিন্তা ভাবনা। ছি, ঘেন্না লাগতে লাগলো মেয়েটার ওপরও। সে সুন্দর করে মেসেজটা লিখতে পারত। ঝুম মেরে বসে রইলাম। কিছু চিন্তা করার শক্তি আর নেই। জীবন আমাকে এত অভিজ্ঞতা না দিলেও পারত। পুরো 13-14 ঘন্টার জার্নি করে বাড়ি এসে পৌঁছালাম। সবার একই প্রশ্ন, গিয়ে চলে আসলাম কেন? আমি সোজা রুমে গেলাম। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা আটকে যাবে, কেঁদে ফেলব। ভাই বলতে শুরু করলো। তার কণ্ঠ আগুন। সে বলছে, সবাই শুনছে। আর আমি রুমে বসে বসে কাঁদছি। কতক্ষণ যে এভাবে রুমের ভেতরে থাকলাম ঠিক নাই। কেউ খেতেও ডাকেনি। একবারে সে পাশেও বসেনি আমার। পুরো ঘরে কারো মুখে তেমন কোনো কথা নেই। কি করে যে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেলাম টের পাইনি। ঘুম ভাঙে সকাল 10টায়। উঠে দাঁড়াই। শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে কিছুই হয়নি কখনো। সেকেন্ডের মধ্যেই সবকিছু আবার মনে পড়ল। মাথা ঘোরাতে লাগলো। বসলাম বিছানায়। সবচেয়ে আশ্চর্য লাগলো, বাড়ির একটা মানুষ আমার খোঁজ নেয়নি কেন? না খেয়ে ঘুমালাম। আমার সাথে বাজে কিছু ঘটল। তারপরও কেউ কথা বলার জন্য আমাকে ডাকলো না। উঠে বের হলাম ঘর থেকে। মাকে বসা দেখলাম উঠোনে। রান্নাঘরে ঢুকে আগে ভাত নিলাম। খিদের জ্বালায় মরে যাচ্ছি। খেতে খেতে ভাবি ঢুকলেন। জিজ্ঞেস করলাম, আমার সাথে কেউ কথা বলছে না কেন ভাবি? তুমিও তো বলছো না। ভাবি বলল,
কি আর বলবো, যা যা হচ্ছে কিছু বলার আছে। আমি এর কথা বাড়ালাম না। খাওয়া শেষে মায়ের কাছে গিয়ে বসলাম। ডাকলাম, মা, কথা বলছো না কেন কাল থেকে? মা তাকালেন একবার আমার দিকে। আমি কিছু বলতে গিয়ে কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, মা, রোশানকে ছাড়বো না একদম। হাজতের ভাত খাইয়ে ছাড়বো। বাবা কোথায়? বাবাকে নিয়ে এখনই থানায় যাব। কতজনকে থানায় নিবি আর? তোর সাথে কেন এসব ঘটে? ক্লান্ত আমরা। ধাক্কা খেলাম মায়ের কথায়। চোখ মুছে বললাম, এমন করে বলছো কেন মা? আগে একটা ঘটনা ঘটল তোর সাথে, এখন আবার। একটু পরে মানুষ জানাজানি হলে থু দেবে আমাদের মুখে। মুখ লুকানোর জায়গা পাবো? মায়ের কথায় ধাক্কার পর ধাক্কা খেতে লাগলাম আমি। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। মা, এসব কি বলছেন? প্রশ্ন করলাম। এসবের জন্য তুমি আমাকে দোষী করছো কেন মা? বাড়ির সব মেয়েরা তো সুন্দরভাবে সংসার করছে। তোর কোনো সংসার টিকে না কেন? এই সংসার টিকিয়ে রাখ। রোশানের আগের বউ আছে, তবুও তো সে তাকে ছেড়ে দিতে চায়নি। সে তো বলেছে তোর সাথেই থাকতে। রোশানের সাথে কোনো মামলা করার দরকার নাই। এই তো, তোরা বাহিরে যাবি, ওখানে গিয়ে সংসার কর। আগেকার কত মানুষ একসাথে দুই বউ ছিল, এখনো আছে। পাগল হইছু মা? আমি থাকতে পারবো না। কোন দিক দিয়ে আমার কমতি আছে যে বউ থাকা সত্ত্বেও থাকবো? আমি পারবো না। মা বড় বড় চোখ করে তাকালেন আমার দিকে। সব দিক দিয়ে এত পরিপূর্ণ তুই, তাহলে সবাই এত ঠকায় কেন তোকে? শেষ কথা শোন, রোশানের সাথে সম্পর্ক ভাঙনের কোনো দরকার নাই। তার সাথে আমার কথা হয়েছে। তোর বাবাও বলেছে তার বউ তার বাড়িতে থাকুক, তুই থাকবি বিদেশে। কোনো ঝামেলা হবে না। আমি পারবো না। আমি তাকে ডিভোর্স দেব। বেইমান একটা। এইসব বেইমানের সাথে থাকা সম্ভব না আমার। আমি দম আটকে মরে যাব। তাহলে এ বাড়িতেও তোর জায়গা নেই কি? বলে পিছু হটলাম আমি। মায়ের কি হলো? তখন থেকে কী সব বলে যাচ্ছেন আমাকে। আরও অনেক কথা কাটাকাটি হলো মায়ের সাথে। এই প্রথম মায়ের সাথে আমার ঝগড়া হলো। মায়ের সাথে যে মেয়েদের ঝগড়া হয় সেটা আমি বুঝতামই না। আজ এই মুহূর্তে বুঝলাম। মায়ের সাথে কথা বলার এক বিন্দু শক্তি নাই আমার। মায়ের এসব কথায় আমার শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আমার আর আপন কেউ নেই। কেঁদে কেঁদে ঘরে ঢুকলাম। মায়ের নির্মম কথাগুলো কানে বাজতে লাগলো। এতদিন যা কষ্ট পেয়েছি তার চেয়ে সবচেয়ে বেশি আঘাত পাচ্ছি মায়ের কথাগুলো ভেবে। মায়েরা তো আপন হয়, তবে কেন যখন আমার পাশে দাঁড়ানোর কথা তখন আমাকে যন্ত্রণা দিচ্ছেন? তবে কি মেয়েরা একসময় মা বাবার কাছে বোঝা হয়ে যায়? এক অসহনীয় যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরও পাইনি। সকালে ঘুম ভাঙতে শরীরটা সতেজ লাগছিল। আশ্চর্য হলেও সত্য, অনেকক্ষণ কান্নার পর ঘুমালে ঘুম শেষে শরীরটা কেমন যেন একটু ফ্রেশ লাগে। জানালা খুলে দিলাম। পাখিরা কিচিরমিচির করছে। বাতাসে জানালার ধারের জারুল গাছের পাতাগুলো দুলছে এলোমেলোভাবে। কি স্নিগ্ধ, শান্ত একটা সকাল। এমন দৃশ্য দেখতে দেখতে এক মুহূর্তের জন্য ভুলেই যায় আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পর মুহূর্তেই সবকিছু মনে পড়ে, বুকটা আবার হু হু করে ওঠে। ব্রাশ করে বাইরে বের হলাম। বাড়ির কেউ তখনও ওঠেনি। হয়তো সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। কতদিন হলো ছেলেটাকে দেখি না। নিজের উপর দিয়ে যা যাচ্ছে সেটা সামাল দিতে হিমশিম খাচ্ছি। ছেলের কাছে যাওয়ার মতো মানসিক শক্তিও আমার নেই। কবর পাড়ে গিয়ে দেয়াল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। গোলাপ জলের বোতলের কিছু অংশ এখনো দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললাম। একটা মানুষের আয়ও যেন সামান্য একটা বোতলের থেকেও কম। মনে মনে কত কথা বললাম ছেলের সঙ্গে। আমি যখন ওর কবরের পাশে আসি তখন ভাবি ও আমার সব কথা শুনছে। আফসোস করি বলি, আজ তুমি বেঁচে থাকলে আমি তোমাকে নিয়ে নির্দ্বিধায় বাকি জীবনটা কাটিয়ে দিতাম। বাড়ি ফিরে দেখি মায়ের রুমে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেদিকে না তাকিয়ে নিজের রুমে ঢুকে গেলাম। মা বাবা বার কয়েক ডাকলেন আমাকে। অবশেষে গেলাম তাদের কাছে। থম মেরে দাঁড়িয়ে গেলাম রোশানকে দেখে। কখন এলো? রোশানকে দেখে বুকের আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। কাউকে পরোয়া না করে সোজা নিজের রুমে চলে এলাম। সে পেছন পেছনে এসে ঢুকে পড়ল। আমি চিৎকার করে বললাম, বের হও এক্ষুনি। তোমার সাহস কি করে হয় আমার সামনে আসার? তাকে ধাক্কা দিতে লাগলাম। সে আমার হাত ধরে ফেলল, জড়িয়ে ধরে বলল, শান্ত হও প্লিজ। নিজেকে ছাড়িয়ে ওনার শক্তি আমার নেই, তাই গলা নিচু করে বললাম, আমাকে ছেড়ে দাও। যা বলার দূরে দাঁড়িয়ে বলো। সে খাটে বসে বলল, দেখো সুমাইয়া, কত মানুষ আছে,
যাদের 2 স্ত্রী আছে, তারা একই সাথে সংসার করছে। তোমাকে তো একসাথে থাকতে বলছি না আমি, আমরা বিদেশে থাকব। কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। খুব ভালোবাসি তোমায়। তুমি না থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ফুঁসে উঠলাম। আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করেছি, হঠাৎ জানতে পারলাম তার স্ত্রী সন্তান আছে। এটা কত বড় প্রতারণা বুঝতে পারছো? আমি মরে গেলেও তোমার স্ত্রী হয়ে থাকবো না। যে আমার, সে কেবল আমার। সে অন্য কারো এক বিন্দু হলে সে আমার নয়। রোশান বলল, আমি যদি তাকে ছেড়ে দিই, তবে কি তুমি থাকবে আমার সঙ্গে? কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেন চলে না যাও, তাই আমি প্রথমে মিথ্যে বলেছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে টান, যে মায়া, তার কারোর জন্য কখনো অনুভব করিনি। কে কখন কাকে ভালোবেসে ফেলে মানুষ তা জানে না। নিজের অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও বুঝতে পারিনি। দয়া করে ক্ষমা করো আমায়। সম্পর্কটা ভেঙো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটু বোঝো আমায়। আমি রাগে গলা কাঁপিয়ে বললাম, তোমার কোনো কথা শুনবো না আমি। কারো কথাই শুনবো না, যদি সেটা তোমার কাছে ফেরার কথা হয়। যারা বিবাহিত পুরুষকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে, আমি তাদের ঘৃণা করি। আমি ওরকম হতে পারি না, হতে চাই না। তোমাকে মেরে টুকরো টুকরো করলেও আমার দুঃখ কমবে না। দয়া করে সরো আমার চোখের সামনে থেকে। সে ফিসফিস করে বলল, তুমি যদি আমার না হও, তবে আমাকে মেরে ফেলো। তোমায় ছাড়া বেঁচে থাকার মানে নেই। আমি হু হু করে হেসে উঠলাম। রোশান পাগল হয়ে গেছে, নাকি আমি পাগল হয়ে গেছি? বুঝে উঠতে পারছিলাম না কী সব বলছে সে। ভালোবাসে নাকি আমাকে? চোখ কঠিন করে বললাম, অনেক হয়েছে, এবার বের হও। 1 সেকেন্ডও দাঁড়াবে না এখানে। জোর করে ঘর থেকে বের করে দিলাম তাকে। দরজা বন্ধ করে দিলাম। বিছানায় ওপর হয়ে কাঁদতে লাগলাম। যতই রাগ করি না কেন, মন বলে রোশান আমাকে সত্যিই ভালোবাসে। আমি অনুভব করি সেটা। আর সে সত্যি সত্যি ভালোবাসলেও তার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। তার একটা বাচ্চা আছে। যদি জাকিয়ে জানতে পারে আমরা আবার এক হয়েছি, সে কি করবে কে জানে। মেয়েটা প্রচণ্ড স্বার্থপর। আর আমি নিজেও এই সম্পর্ক মেনে নিতে পারবো না। সবসময় মনে হবে ওর আরেকজন স্ত্রী আছে। ও তাকে ছোঁয়, তার সঙ্গে রাত কাটায়, খুব কাছাকাছি হয়। এসব ভাবলে না মরেও নরকের যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। প্রতিদিন ধুকে ধুকে মরতে হবে। তার চেয়ে একবারে কাঁদতে কাঁদতে মরে যাওয়া ভালো। রোশান একটা ছেলে, তার চিন্তা আমার করে লাভ নেই। সে যখন জাকিয়ার কাছাকাছি যাবে, তখন আর কিছুই মনে থাকবে না। আমি যে ছিলাম তার জীবনে, সেটাই ভুলে যাবে। তাই এই সম্পর্ক এখানেই শেষ। রোশান ব্যর্থ হয়ে চলে যায়। আমি জানালার পাশে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখি। বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ভীষণ মায়া লাগছিল। মনে হচ্ছিল এখনই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। বুকের উপর মুখ রেখে বলি, অসম্ভব ভালোবাসি তোমায়। বাড়ির সবাই আমার বিপক্ষে। কেউ ভালো করে কথা বলে না। মনে হয় আমি যেন একটা উটকো ঝামেলা। সবার কথা ছিল রোশানকে যেন মেনে নিই। ওর ব্যবহার, ওর চোখের ভাষা, সবই দেখে যে কেউ বলবে, যা হয়েছে ভুলে যাও, ছেলেটাকে ক্ষমা করে নতুন করে শুরু করো। কিন্তু আমি পারিনি, পারবও না। তার প্রতি ভালোবাসা এখনও আছে আমার। তবুও তার থেকে যোজন যোজন দূরে থাকবো আমি। বাড়ির লোকজনও যখন আমাকে চায় না, এড়িয়ে চলে, তখন আমি বা কেন তাদের চোখের সামনে থাকব? আমি আবার প্যারিসে ফিরে এলাম। আসার আগে বাড়ির লোককে বলেও কেউ ভালো করে কথা বলেনি, এমনকি মাও না। মাঝে মধ্যে হাসি পায় অনেক। মনে হয় জীবনে দুর্ঘটনা না ঘটলে, এক জীবন পার হয়ে গেলেও আমি মানুষ চিনতাম না, বুঝতে পারতাম না আপনজনও পর হয়। প্যারিসে আসার আগের দিন ডিভোর্স লেটার পাঠিয়ে দিই রোশানের ঠিকানায়। অনেকে হয়তো ভাববে আমি তাকে শাস্তি না দিয়ে কেন এত সহজেই ছেড়ে দিলাম। মায়া কি জিনিস যারা জানে না, তারাই এমনটা বলবে। অনেকবার ভেবেছি তাকে শাস্তি দিয়েই ছাড়ব, কিন্তু ভাবনাটা বাস্তব করতে পারিনি। আমি তাকে এতটা ভালোবাসি, এতটা আসক্ত তার প্রতি। তাকে কষ্ট দেওয়া, তার ক্ষতির কথা ভাবাও আমার পক্ষে অসম্ভব। আমি বিশ্বাস করি আমার প্রতি তার মনের টান এখনো আছে। থাকুক না সে তার মতো, ভালো থাকুক। প্যারিসে ফিরে আপা দুলাভাইয়ের ব্যবহারও সুবিধার মনে হলো না। বুঝলাম তারাও পরিবার বাকিদের মতো চায়। যা হয়েছে ভুলে গিয়ে সংসারটা টিকিয়ে রাখতে হতো আমাকে। আমি উল্টো পথে হাঁটাই, সবার রাগ আমার প্রতি। থাকুক রাগ, যারা আর চোখে দেখে আমাকে। তারা যত আপনই হোক, আমি আর থাকবো না তাদের পাশে। চলে যাব এমন জায়গায় যেখানে আমার ছায়াটাও কেউ খুঁজে পাবে না।
নতুন শহর, নতুন পরিচয়ে সেখানে নতুন করে বাঁচবো আমি। রাত গুগলে ফ্রান্সের বিভিন্ন শহরের খোঁজ নিলাম। শেষে দক্ষিণ ফ্রান্সের ছোট্ট শহর আভি শহরকে পছন্দ হলো। অনলাইনে ট্রেনের টিকিট কেটে ফেললাম। আমি চলে গেলে আপা দুলাভাই হয়তো কষ্ট পাবেন না, তবু একটা চিঠি রেখে গেলাম যাতে আমাকে না খোঁজে। সকালে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম নতুন শহরের পথে। 4 ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছালাম আভি। দুহাতে ট্রলি ব্যাগ, গায়ে কালো ওভারকোট জড়িয়ে হাঁটছি। পাশ দিয়ে বয়ে চলা রন নদীর কুয়াশা মাখা বাতাসের ঝাপটা গায়ে মাখছে। একটু থেমে প্রাণ ভরে শ্বাস নিলাম। হাঁটতে হাঁটতে দূরে একটা বুকশপ দেখলাম। ভাবলাম ওখানে গিয়ে হয়তো ভাড়ার বাড়ি খোঁজ পাওয়া যাবে, কিন্তু দোকান অবধি যেতেই হলো না। তার আগেই চোখ পড়ল একটা কাঠের বোর্ড, লেখা রুম ভাড়া দেওয়া হবে। বোর্ডটা একটা পুরনো দোতলা বাড়ির সামনে ঝুলছে। আশার আলো চোখে নিয়ে বাড়িটার সামনে দিয়ে দাঁড়ালাম। দুরু দুরু বুকে বেল বাজালাম। মুহূর্তে দরজা খুলে এক বৃদ্ধা বের হলেন। ঠোঁটে হালকা হাসি, চোখে মায়া। ইংরেজিতে বললেন, কি চাই? আমি তার ভাষায় জবাব দিলাম, বাসা ভাড়া দেওয়া হবে। আমি একটা রুম চাই। তিনি বললেন, ভেতর আসো, কথা বলি। তোমার নাম কি? কোথা থেকে আসছো? প্যারিস থেকে। প্যারিসেতে কেউ এত ছোট শহরে আসে সচরাচর? কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যি বলে হয়তো রুম ভাড়া দেবেন না, সত্যি পরে বলা যাবে। এখন একটা আশ্রয় দরকার। বললাম, পর্যটক হয়ে এসেছি, শহরটা ঘুরে দেখতে চাই। পরিচিত কেউ নেই, 1 মাসের জন্য রুমটা চাই। নাম? 1 সেকেন্ড ভেবে বললাম, আমার নাম ক্লারা। ঢোক গিললাম গোপনে। এখন থেকে নতুন শহরে আমি ক্লারা, ক্লারা হয়েই থাকব। তিনি একটু চিন্তিত হয়ে বললেন, তুমি বিদেশি? দেখতে তো বাঙালি মনে হচ্ছে। হেসে বললাম, মা বাঙালি, বাবা ফ্রান্সের। হেসে বললেন, আমি মাদাম এলিনা। আসো, রুমটা দেখিয়ে দিই। আমি একাই থাকি। 1 ছেলে আর 1 মেয়ে আছে। ওরা প্যারিসে বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওপরে ভাড়াটিয়ারা থাকে। তুমি যেহেতু মেয়ে, তোমাকে নিচতলায় আমার রুমের কাছে রুমটা দিচ্ছি। রুমটা দেখিয়ে চোখ জুড়িয়ে গেল। আমার সাদামাটা হলেও অদ্ভুত সুন্দর, শান্ত, নিরাপদ। মাদাম এলিনার সেই রুমের জানালা খুলে দিলে আমি অবাক হয়ে গেলাম। জানলার পাশেই সেই রোন নদীটা। জানলা দিয়ে রোন নদীর জলরঙা ছায়া দেখা যাচ্ছে। শাঁসা শব্দে নদীর জল বয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় রুমের পর্দাগুলো দুলছে। আমি স্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম দৃশ্যে। অসম্ভব সুন্দর। মাদাম এলিনার প্রশ্নে ঘোর কাটল আমার। তিনি মৃদু হেসে জানতে চাইলেন, পছন্দ হয়েছে? উচ্ছ্বসিত হয়ে বললাম, অনেক, অনেক পছন্দ হয়েছে। ওকে, বিশ্রাম নাও। এত অন্ধকারের পর এই আলোর দেখা পেয়ে মনে হলো বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা হলো। ঠিক করলাম পেছনে ফিরে আর তাকাবো না, মন পড়লেও না। আমার কেউ ছিল না, না আমি কারো ছিলাম। এখন থেকে আমি শুধুই ক্লারা। বিছানায় গা এলিয়ে দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস গায়ে মাখতে মাখতে মনে হলো, এই শহর, এই নদীর পাড়ে, এই ছোট্ট রুমে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। রাত গভীর হলো। নদীর বয়ে যাওয়া ঢেউয়ের উপচে পড়ার শব্দ কানে বাজতে লাগলো। নির্জন বাতাস হু হু করে ঢুকে যখন আমাকে ছুঁয়ে দিল, আমার মন তখন অস্থিরতায় ডুবে গেল। নতুন জায়গা, নতুন সব কিছু। আমার আশেপাশে আমার আপন কেউ নাই। গভীর জঙ্গলের মধ্যে মনে হলো আমি একাকী আছি। সব থেকেও আমার কেউ নাই। আমি নিজেকে সামলাতে পারিনি। হু হু করে উচ্চস্বরে কেঁদে উঠলাম। মনে হচ্ছিল যত কাঁদতে পারবো ততই আমার শান্তি। আমার কান্না বোধ হয় মাদাম শুনেছেন। তিনি এসে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? তুমি কাঁদছো কেন এত রাতে? কোনো উত্তর দিতে পারিনি আমি। কান্নার গতি আরও বাড়ল। মাদাম এবার আমার কাছে বসে সান্ত্বনা দিতে লাগলেন। সোনা বাচ্চা, কাঁদে না। বলো কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মা বাবাকে মিস করছো? মাথা নাড়ালাম, না। তাহলে বলো কি হয়েছে? বলেই তিনি আমার চোখের জল মুছে দিতে লাগলেন। আমি ওনাকে আচমকা জড়িয়ে ধরলাম। দুহাত দিয়ে মাদামও আমায় আগলে নিলেন। পিঠ চাপড়ে বললেন, কেঁদো না আর। কান্নার কারণ আমাকে বলতে পারো। আমি চোখ মুছে নড়ে চড়ে উঠলাম। মাদামকে নিয়ে দরজা খুলে বাইরে বসলাম। নদীর তীর থেকে ঠান্ডা বাতাস হু হু শব্দে আসছিল। স্কার্ফ দিয়ে দুজনে ভালো করে মাথা ঢেকে নিলাম। মাদামকে বড় আপন আপন লাগছে। কেমন যেন ভরসা খুঁজে পাচ্ছি ওনার মধ্যে। আমি নির্দ্বিধায় ওনাকে সব বললাম, আমার সাথে ঘটে যাওয়া সব। সব শুনে তিনি গম্ভীর হয়ে বসে রইলেন। ভয় লাগতে লাগলো আমার। সব সত্যি জানার পর উনি হয়তো বের করে দেবেন আমায়, কিন্তু এমনটা হয়নি।
উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললেন, যা হবার হয়েছে সব ভুলে যাও, মুছে দাও মন থেকে। নতুন করে সব শুরু করার ইচ্ছে যখন করেছ, তাহলে তুমি পারবে। যে ইচ্ছে করে সামনে আগায় সেই পারে। তুমি আমার বাসায় যতদিন ইচ্ছেই থাকতে পারো। আরেকটা কথা, তোমার যদি খুব এক লাগে, তুমি আমাকে মা বলে ডাকতে পারো। মায়ের চোখে দেখতে পারো। আবেগে আপ্লুত হয়ে গেছি আমি মাদামের কথায়। এ যেন মেঘনা চাইতে জল। আমি খুশিতে ওনার হাত আঁকড়ে ধরে চুমু খেলাম। এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে ঘরে আর যেতে ইচ্ছে করল না আমার। বাকি রাত আমরা নানা রকম গল্প করে সেই জায়গায় কাটিয়ে দিলাম। সকালে উঠে জবের খোঁজে বের হলাম। কফি শপ, বুক শপ, এইসব জব আমার কাছে কমফোর্টেবল মনে হয়, তাই এরকম কয়েকটা সিভি জমা দিলাম। 2 দিন অপেক্ষা করার পর একটা কফি শপে চাকরি হয়ে গেল। মাদামও খুশি। সকালে উঠে নাস্তা বানানোর আগে দেখি মাদাম আমার জন্য নাস্তা নিয়ে হাজির। সবসময় তিনি অমন করেন। অমন করে কেন বললে তিনি অভিমানী মুখ নিয়ে বলেন, আমাকে মা মানিস তো? মায়েরা তো এমনই হয়। আমিও মাঝে মাঝে রাতের বেলা বাঙালি খাবার রান্না করি। মাদাম টুকটাক খান, বলেন ভালো লাগছে। সব থেকে বিকেলে ফেরার সময় দেখি রোন নদীর পাশে অনেক পর্যটক। গোধূলি নীরব হাওয়া, শান্ত পরিবেশ। এসব কিছু একবার চক্ষু গোচর হলে আমি ওর লোভ সামলাতে পারি না। ঘাসের উপর রাখা একটা কাঠের ব্রেঞ্চে গিয়ে বসে পড়ি। পর্যটক অনেক। তারা গল্প করছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। আমার পরিচিত কেউ নেই এখানে। আমি চুপচাপ নদীর পানে চেয়ে রইলাম। আমার পুরনো সবকিছু একে একে মনে পড়তে লাগলো। যত বলে ভুলে যাব, তবুও মনে পড়ে। সবার কথা মনে পড়ে, তখন কলিজা কাঁদে। এই মুহূর্তে সবার আগে আমার ছেলের কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই ছেলের কবরের প্রতিছবি ভেসে ওঠে। কতদিন দাঁড়ায়নি গিয়ে তার কবর পারে। মা, বাবা, ভাই, ভাবি সবাইকে মিস করি আমি। তারা কি জানে, তাদের ছাড়া এক একটা দিন আমার নরক যন্ত্রণার সমান। আর রোশান, যাকে ভালোবাসতাম, তার কথা আমি মাথা থেকে সরাতেই পারি না। বারবার মনে হয় একবার তার সাথে কথা কই। মনে প্রশ্ন জাগে অনেক, সে কি আমায় মিস করে? নাকি বইয়ের তাবিজ করাতে আমাকে তার মনেই নেই? তারা কি সবাই এটা ফিল করছে? একটা জলজ্যান্ত মানুষ সবার থেকে হারিয়ে গেল, খোঁজ করছে আমার। আমার জন্য একটুখানি কষ্ট হয় তাদের। হয়তো হয়, হয়তো হয় না। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। আজকের রাতটা অপূর্ব। চাঁদনি রাত। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। মন কাড়া ঠান্ডা বাতাস বইছে অবিরাম। আমি রুমের লাইট অফ করে জানালার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। চুলের বেনি খুলে দিলাম। খোলা চুলে বাতাসের ঝাপটায় চুল এলোমেলো হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ ভালো লাগছে আমার। নদীর জলে চাঁদের আলো ঝিকিমিকি করছে, যেন সোনা ছড়িয়ে পড়েছে জলের বুকে। এই শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছে আমার। অনুভব করলাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবসময় কারো সঙ্গে থাকা লাগে না। একাকিত্ব অনেক সময় ভয়ঙ্কর সুন্দর জিনিস উপহার দেয়। কোনো প্যারা থাকে না, সমস্ত মনোযোগ থাকে প্রকৃতির সৌন্দর্যে। বিকেলে আমি হঠাৎ কিছুর একটা আওয়াজ পেলাম। স্থির হয়ে কান পাতলাম। আওয়াজটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। গতকাল মাদামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে এসেছে এই বাড়িতে। হয়তো সে ঘরে কিছু করছে। মন স্থির রাখতে পারলাম না। কিছু একটা অস্বাভাবিক মনে হলো। রুম থেকে বের হয়ে করিডোর পেরিয়ে মাদামের ছেলে রুমের কাছে গেলাম। দরজা খোলা, অথচ ভেতরে কেউ নেই। ভেতরে ঢুকে ব্যালকনিতে গিয়ে দেখলাম সেখানেই নেই। করিডোর থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে চমকালাম। ভয় ভয় মনে দ্রুত পায়ে বের হয়ে এলাম। লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মাদামের ছেলে আদ্রিয়ানকে। সে সোজা ওপরে সিঁড়ি বেয়ে উঠছে। বিষয়টা ভালো লক্ষণ মনে হলো না। দ্রুত মাদামের দরজায় গিয়ে বার কয়েক ডাকলাম, কিন্তু মাদাম সম্ভবত গভীর ঘুমে, তাই শুনলেন না। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। কোথাও ছেলেটা নেই। চোখ গেল ছাদের দরজার দিকে। দরজা খোলা। আজব লাগলো, এত রাতে ছেলেটা ছাদে কি করছে? পরে মনে হলো অনেকেই রাতে ছাদে পায়চারি করতে ভালোবাসে, সেটাই হয়তো। তবুও কৌতূহল থামাতে পারলাম না। ধীর পায়ে ছাদে উঠলাম। কনকনে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগতে মনে হলো ওভারকোট ছাড়া এখানে আসা উচিত হয়নি। চোখ ফেরালাম চারপাশে। এক কোনায় আদ্রিয়ানকে দেখে আটকে উঠলাম। সে ছাদের কার্নিশের একদম কাছে দাঁড়িয়ে। বুক কাঁপতে লাগলো আমার। মনে হলো ছেলেটা কি আত্মহত্যা করতে চাইছে। ব্যস্ত পায়ে ছুটে গেলাম। ছেলেটা এক পা ছাদের বাইরে ফেলতেই ঝট করে ধরে ফেললাম তার হাত।
ভার সামলাতে না পেরে দুজন একসঙ্গে ছাদের উপর পড়ে গেলাম। শ্বাস ওঠানামা করতে লাগলো আমার। তবুও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মানুষটাকে অন্তত আত্মহত্যা করতে দেয়নি। আদ্রিয়ান অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। তারপর প্রশ্ন করল ইংরেজিতে, কে তুমি? আমাকে মরতে দিলে না কেন? পাগল হয়েছেন আপনি? মরে যাবেন কেন? তার কৈফিয়ত জানতে চাইতে সে বলল, তোমাকে কৈফিয়ত দেব কেন? তুমি কে? আর এত রাতে এখানে কেন? আমি শান্ত গলায় বললাম, আমি আপনাদের বাসায় থাকি। দিনে কফি শপে কাজ করি, তাই আপনার সাথে দেখা হয়নি। মাদামের কাছে আপনার ভালো সম্পর্ক আছে। সে মুখ ঘুরিয়ে বলল, ও, এবার যান নিজের ঘরে। আপনাকে না নিয়ে যাব না বললাম আমি। আজব মেয়ে তো, যান বলছি। ধমক দিল সে। ধমক গায়ে মাখলাম না আমি। মনে মনে ভাবলাম, মানুষ যখন নিজের সাথে পেরে ওঠে না, তখনই আত্মহত্যা করতে চায়। নিশ্চয়ই আদ্রিয়ানও এমন কোনো ভয়াবহ যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে। এখন যদি চলে যায়, অঘটন ঘটিয়ে ফেলবে সে। শরীরের সমস্ত জোর দিয়ে শক্ত করে পেছন থেকে আরিয়ানকে ধরে ফেললাম। একরকম জোর করেই তাকে নিচে নামিয়ে আনলাম। সে বিড়বিড় করে বলছিল, পাগল, পাগল। মাদামের দরজার সামনে এসে থামলাম। অবশেষে আমার ডাক মাদামের কর্ণগোচর হলো। তিনি দরজা খুললেন। আমি আদ্রিয়ানকে মাদামের সামনে ঠেলে দিলাম আর পুরো ঘটনা খুলে বললাম। সব শুনে মাদাম কান্নায় ভেঙে পড়লেন। আদ্রিয়ান মাদামকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি চুপচাপ রুমে চলে এলাম। হিটার অন করে শুয়ে পড়তে যাচ্ছি, এমন সময় দরজায় টোকা পড়ল। কে? জিজ্ঞেস করলাম। বাইরে থেকে উত্তর এলো, আমি, আদ্রিয়ান। দরজা খুলবে? আমি উঠে দরজা খুললাম। আদ্রিয়ান বলল, তুমি আমার বন্ধু হবে? আচমকা এমন প্রস্তাবে আমি চমকালাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, হব। আমার সাথে ব্যালকনিতে গিয়ে বসবে একটু? কিছু শেয়ার করতে চাই তোমার সাথে। ওকে, বললাম। গায়ে ওভারকোট জড়িয়ে বের হলাম। পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়লাম আমরা। আদ্রিয়ান সব খুলে বলল। প্রেমজনিত কষ্ট। প্রেমিকা ছেড়ে অন্য সম্পর্কে চলে গেছে, তাই সে আর বাঁচতে চায় না। আমার মনে হলো, আমার সাথে ঘটে যাওয়া সব বলি তাকে। আমি আমার জীবনের কষ্টের কথা বললাম। তারপর জিজ্ঞেস করলাম, আমার কষ্টের তুলনায় কি আপনার কষ্ট বেশি হয়ে গেল? আমি তো একবারও মরার কথা চিন্তা করিনি, বরং শান্তিতে বাঁচার জন্য কত লড়াই করছি। আমার কথায় সে ভরসা পেল। বলল, মন খারাপ হলেই তোমার সাথে কথা বলবো, কেমন? অনেক হালকা লাগছে তোমার সাথে কথা বলে। তুমি অনেক জোশ মেয়ে। এবার রুমে চলে যেতে পারো, আমিও ঘুমাবো। মাদাম আর আদ্রিয়ানের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল আমার। খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আমার সময় দিব্যি চলে যায়। অত একা আর লাগে না। তবু বাড়ির কথা খুব মনে পড়ে। বলতে মনে নাই, গত সপ্তাহে পত্রিকায় হুট করে দেখি আমার ছবি। পত্রিকাটা মাত্র একজন শপে দিয়ে দিয়েছিল। রোজ পত্রিকায় চোখ বোলানো আমার অভ্যাস। তাতে একটু চোখ বুলিয়ে সন্ধান চাই, এমন একটা কলামে আমার নাম আর ছবি দেখে চমকে উঠি আমি। দ্রুত সেটা লুকিয়ে ফেলি। এমনিতে আমি তেমন একটা বাইরে যাই না। শপ আর বাসার নদীর ঘাট, এ হলো আমার সীমানা। তার উপর মুখে মাস্ক থাকে, তাই কেউ চিনতে পারেনি, আর পারবেও না। তবুও সেই সন্ধান চাই। কলামটা দেখার পর অস্থিরতা লাগছিল প্রচণ্ডভাবে। কে আমার খোঁজ করলো? আপা নাকি রোশান? সেখানে যে নাম্বার দেওয়া ছিল সেটা আননোন নাম্বার। চিনতে পারিনি। কয়েকদিন আমার ঘুম হারাম হয়ে গেল। বাড়ির কথা এত বেশি মনে পড়তে লাগলো যে বলার মতো না। বারবার মা আর বাবার মুখ চোখের সামনে ভেসে উঠতে লাগলো। নিজের ভেতর খুব খারাপ লাগতে লাগলো। মনে হতে লাগলো, মা তো কম কষ্ট করে বড় করেননি আমাকে। হয়তো দু একটা কথা বলেছেন রাগের মাথায়, তাই বলে মায়ের উপর এত রাগ করা ঠিক হয়নি। হয়তো আমার কথাও মায়ের খুব মনে পড়ে। তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভেতরে এমন এক অস্থিরতা শুরু হলো যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম, যোগাযোগ করব। না করলে মন শান্তি পাবে না। এদিকে ভেঙে পড়া আদ্রিয়ানকে বন্ধু হয়ে পাশে থেকে সামলে দেওয়ার পর সে আমার প্রতি মুগ্ধ হয়ে পড়ল। আরিয়ান অবাক করা চোখে তাকিয়ে থাকতো আমার দিকে। রোজ ফুল এনে দিত, মুখে কিছু বলতো না, আবার কখনো অসম্মানও করেনি। তার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারতাম, সব পড়ে ফেলতাম। এসব দেখে আমি তার সাথে কম কথা বলেই দিলাম, দূরত্ব বাড়ালাম। সে আবার প্যারিসে ফিরে গেল। এক ছুটির দিনে বিকেলে মাদাম আর আমি রোন নদীর পাশে ব্রেঞ্চে বসেছিলাম। মাদাম তখন আমাকে ডেকে ইতস্ত করতে লাগলেন।
আর চোখে পরখ করলাম সেটা। পরে ওনার হাত ধরে হেসে বললাম, নিশ্চয়ই কিছু বলতে চান আমাকে? এমন না করে বলে ফেলুন নির্দ্বিধায়। মাদাম একটু ইতস্ত করে বললেন, আদ্রিয়ান তোমাকে বউ বানাতে চায়। কি? বলে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেলাম আমি। বিয়ের কথা মনে পড়তেই আগের বিয়েগুলোর কথা মনে পড়ে গেল। মুখে তাচ্ছিলের হাসি আসলো অটোমেটিকভাবে। মাদামকে বিনয়ের স্বরে বললাম, আপনি তো জানেন আমার সব কিছু। জীবন আমাকে কতভাবে পরীক্ষা করেছে, কতবার মানুষ আমাকে ঠকিয়েছে। আমি আর বিয়ের সাথে জড়াতে চাই না, প্লিজ। মাদাম আমাকে অনেক কিছু বোঝালেন। বললেন, তোমার মনের অবস্থা সব বুঝতে পারছি, কিন্তু জীবনে একা থাকা যায় না। যারা বলে যায় তারা আবেগের বশে বলে। আজ তুমি ইয়াং মেয়ে, কাল তোমার বয়স বাড়বে, তখন তোমার শক্তি থাকবে না। তখন তোমার আশ্রয় কি হবে? কার ভরসায় তুমি থাকবে বলো? শোনো মেয়ে, তোমার থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে জীবন নিয়ে। জীবনকে শেষ একবার সুযোগ দিয়ে দেখো। আরিয়ানকে আমি জন্ম দিয়েছি, আমি জানি আমার ছেলে কেমন। তুমি তার জীবনে নতুন আলো এনেছো। হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু আমি হলফ করে বলতে পারি তার সাথে তুমি ভালো থাকবে, সুখে থাকবে। হয়তো তোমার জীবনে এত কিছু হয়েছে যাতে তুমি আদ্রিয়ানির কাছে আসতে পারো, একজন সঠিক মানুষের কাছে। মায়েরা মিথ্যে বলে না কখনো। আমার কথা তুমি রাখো। আমি কিছু বলার মতো পাচ্ছিলাম না। মাদামের একটা কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। আবার আমার ভেতর থেকে আমি নতুন করে বিয়ে মেনে নিতে পারছিলাম না। অনেক কষ্টে জীবনকে একটু গুছিয়ে নিয়েছি। আবার যদি ঠকি, তাহলে হয়তো জীবন এখানেই ইতি টানতে হবে আমার। তাছাড়া ভেতর থেকে সব অনুভূতিগুলো মরে গেছে অনেক আগেই। মাদাম আমাকে সময় দিলেন ভেবে দেখার জন্য। আমি সারা রাত ভাবলাম। একবার মনে হলো মাদামের কথা শুনি, আবার মনে হলো না। এসব এলোমেলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার কাজে মন দিলাম। মাদামও আর জোর করলে না। বছরখানেক কেটে গেল। এর মধ্যে আদ্রিয়ান অনেকবার এসেছে, শুধু ভালো মন্দ কথা ছাড়া আমাদের কথাই হয়নি। একদিন মাদাম ঘোরতোর অসুস্থ হয়ে পড়লেন। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। এতটাই খারাপ অবস্থা হলো যে ওনার ছেলে মেয়ে পরদিন সকালেই চলে এলো। বয়স বাড়লে রোগ মানুষের পিছু ছাড়ে না, কোনোটা প্রকাশ্যে থাকে, কোনোটা গোপনে। মাদামের গ্যাসের সমস্যা আগে থেকেই ছিল, কদিন ধরে সেটা গুরুতর হলে ডাক্তারের পরামর্শে গ্যাসের ভালো ওষুধ খেতে শুরু করেছিলেন। তখনও বিস্তারিত পরীক্ষা করা হয়নি। সেদিন ব্যথা এত তীব্র হয়ে উঠল যে মেডিকেলে নিতে হলো। সেখানে পরীক্ষা করে দেখা গেল ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। সেদিন আমরা তিনজন মিলে ওনাকে প্যারিসের নামকরা হাসপাতালে নিয়ে গেলাম। অনেক ব্যাগ রক্ত জোগাড় করতে হলো, কিন্তু যত রক্ত দেওয়া হলো সব বের হয়ে যাচ্ছিল। শরীরে কিছুই থাকছিল না। এভাবে সপ্তাহ যায়নি, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। মুমূর্ষু অবস্থায় কথা বলার শক্তি ছিল না ওনার। আদ্রিয়ান, আমি আর ওনার মেয়ে পাশেই ছিলাম। মাদাম ওনার কাঁপা কাঁপা হাতে আমার আর আদ্রিয়ানের হাত এক করে ওনার মেয়ের দিকে তাকিয়ে কি যেন বললেন। ওনার কোনো কথাই স্পষ্ট না, তবু আমাদের কারো বুঝতে বাকি রইল না উনি কি বলতে চেয়েছেন। মাদাম চলে যাওয়ার পর ওনার ছেলে মেয়েদের মতোই আমারও মন ভেঙে গিয়েছিল। আমার মনে হয়েছিল এই অপরিচিত শহরে আমার সবচেয়ে আপনজন আমাকে ছেড়ে চলে গেছেন। যিনি মা হয়ে আগলে রেখেছিলেন, বুকের ভেতর আশ্রয় দিয়েছিলেন, মন খারাপের রাতে পাশে থেকেছিলেন, সেই মানুষটা আর নেই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমি প্রচুর কেঁদেছিলাম, তবুও নিজেকে শক্ত করে ওনার সন্তানদের সাহস দিয়েছিলাম। এক সন্ধ্যায় ওনার মেয়ে আমার পাশে বসে হাত ধরে বলল, মা নেই, এত বড় বাড়ি একা পড়ে থাকবে, তুমি ভাইয়াকে বিয়ে করো, মায়ের কথাটা রাখো, এ বাড়িতে আলো জ্বলো, সুখ ফিরুক। আমি মুচকি এসে মাথা নিচু করলাম, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদামের মৃত্যুর দিনই আমি ওনার শেষ কথা রাখব। আদ্রিয়ানকে বিয়ে করব, যা হবার হবে। অল্প কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হলো। মাদামের মৃত্যুর পর সেদিন আমি আদ্রিয়ানের মুখে প্রথম বিশুদ্ধ হাসিটা দেখলাম। তার মুখে এত স্বচ্ছ আনন্দ, এত প্রাণ দেখে আমার নিজের অজান্তে হাসি ফুটে মুখে। বয়স খুব বেশি হবে না, ২৮ কিংবা ২৯, প্রায় আমার সমানই। ছিমছাম গরম, কালো মনের মতো উজ্জ্বল চোখ, ধবধবে চেহারার এক ছেলের সুখের কারণ হতে পারবো, এটা কি কখনো ভাবতে পেরেছিলাম? দিনগুলো ভালোই চলতে লাগলো। একসাথে থাকা, গল্প করা, নদীর পাড়ে বসিয়ে রাতের হাওয়া খাওয়া, জ্যোৎস্না দেখা, কত কথা।
কত ছোট ছোট মুহূর্ত কাটতে লাগলো। তবু মাঝে মাঝে থমকে যেতাম। মনে হতো যদি এত ভালোবাসার পরেও একদিন ঠকে যায় তখন আমি কি করব। কিন্তু আমার ভয় সত্যি হয়নি। ধীরে ধীরে বিয়ের 10 বছর হতে চলেছে। আমরা এখনো একসাথেই আছি। এই 10 বছরে আদ্রিয়ান কখনো আমাকে তুই সম্বোধন করেনি। সবসময় সম্মান দিয়ে কথা বলেছে, কেয়ার করেছে, আগলে রেখেছে, যেমন মাদাম রাখতেন। মন কাঁদে মাঝে মাঝে এই ভেবে, যদি অতীতের তিক্ততা আমাকে দমিয়ে রাখত তাহলে কি এই সুখ খুঁজে পেতাম। আফসোস হতে লাগলো, কত ছেলে মেয়ে আছে যারা একবার আঘাত পাওয়ার পর আর কাউকে বিশ্বাস করতে পারে না। আর খারাপ অতীতের জন্য জীবনের সত্যিকারের সুখ অজান্তেই হারিয়ে ফেলে তারা। আমার একটা মেয়ে বাবু হয়েছে, তার নাম দিয়েছি আলিজা। অসাধারণ কিউট, বাবার মতোই দেখতে হয়েছে একদম। সারা বাড়ি মাতিয়ে রাখে সে। বিয়ের 2 বছর পর আমি আলিজা সহ আদ্রিয়ানকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। যাওয়ার আগে আপুদের সাথেও যোগাযোগ হয়েছিল। বাড়ি গিয়ে মাকে দেখে মনে হলো তিনি কতটা অপেক্ষায় ছিলেন আমার। মা আমাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন, কত অভিমান ঝাড়লেন, সবাই কাঁদল। আমি ছেলের কবরের পাশে গিয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। বাংলাদেশে মাসখানেক ছিলাম। মাকে কথা দিয়ে আসি নিয়মিত যোগাযোগ রাখব। কিন্তু রোশান আর নিশানের খোঁজ নেওয়ার ইচ্ছে আমার একটুও হয়নি। বেঈমানদের কোনো খোঁজ নেওয়ার দরকারই নেই। মায়ের সাথে রোজ যোগাযোগ হয় আমার। সবার সাথে এখন সম্পর্ক ভালো। সেদিন মা বললেন নিশানের বউ নাকি একটা বাচ্চা রেখে পালিয়ে গেছে। আপুর থেকে শুনলাম রোশান নাকি প্যারিসে থাকে পরিবার সহ। দুলাভাইয়ের সাথে হঠাৎ নাকি তার দেখা হয়েছিল। আমার কথা জিজ্ঞালে দুলাভাই ইগনোর করে আসেন। তবে ভালো লাগলো পরিবার সহ থাকে শুনে। জাকিয়া মেয়েটার মিষ্টিমুখ চোখে ভাসল। মেয়েটা যেন সবকিছু থেকে এভাবে আগলে রাখে তার স্বামীকে। কোন মেয়ে যেন তাদের জীবনে না আসে। রোশানও যেন তাকে ভালোবাসে। আমিও এখন প্যারিসে থাকি। আদ্রিয়ান এখানে চাকরি করে। রোন নদীর পাড়ে সেই বাড়িতে এখন ভাড়াটিয়া থাকে। নিচতলা আমাদের জন্য ফাঁকা রাখা। ছুটি পেলেই আমরা সেখানেই যাই। মাঝরাতে নদীর পাড়ে বসি। আমি তার কাঁধে মাথা রাখি। সে আমার মাথায় হাত বুলিয়ে গল্প করে, নানান রকম গল্প। আর আমি মনে মনে মাদামের কথা মনে করি। ওনার এত ইচ্ছে ছিল, অথচ দেখে যেতে পারলেন না আমাদের। বুকের ভেতর থেকে এক নির্মম হাহাকার চলে আসে নিজের অজান্তে। চোখের কোণে জল জমা হয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলি, তুমি নিশ্চয়ই আমাদের দেখছো মাদাম। নিশ্চয়ই তুমি দেখছো আমরা কেমন সুখে আছি। তুমি দোয়া করে রেখো আমাদের বন্ধন যেন কখনো ছিঁড়ে না যায়। তোমার বলা কথাগুলো যেন সব সত্যি হয়। সমাপ্ত। ইচ্ছে করলে সোমাইয়া একা থাকতে পারত, কিন্তু তিতা হলেও সত্য, একা একা থাকা যায় না। শেষ বয়সে সঙ্গে থাকার জন্য হলেও কাউকে লাগে। অন্তত আমি এটা বিশ্বাস করি। তাই সোমাইয়া আদ্রিয়ানকে বিয়ে করে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।